বাবু, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। আমি তোমার প্রেমে পাগল। তুমি যদি বলো আমি আমার পৃথিবী ছেড়ে পালিয়ে যেতে পারি। আমার কথা শুনে বন্ধুরা, আমার প্রেমিক নজরুল ইসলাম বাবু আমাকে বলল, রোদেলা, তুমি আমাকে এত ভালোবাসো? আমি বললাম, কেন বাবু? তোমাকে যে আমি অনেক ভালোবাসি তা কি বিশ্বাস হয় না? তারপর বন্ধুরা, আমার প্রেমিক বাবু আমাকে বলল, তাহলে চলো রোদেলা, আমরা ভালোবাসার মায়াজালে হারিয়ে যাই। চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। আমি ভালোবাসার মায়ে পড়ে তার সাথে পালিয়ে গিয়ে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। তারপর বন্ধুরা, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেললাম। বিয়ের প্রথম রাত যখন আমি বধূ সেজে বসে রইলাম, তখন সে ধীরে ধীরে। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক ভালো লাগবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি রোদেলা তাবাস্সুম দৃষ্টি। আমি বাংলাদেশের একজন মেয়ে। আজকে আমি তোমাদেরকে বলবো আমার জীবনের একটি কাহিনী, যেখানে ভালোবেসে পরিবারের কাউকে কিছু না বলেই আমার প্রেমিক বাবুকে বিশ্বাস করে তার সাথে পালিয়ে গিয়েছিলাম। তারপর যা হয়েছিল বন্ধুরা, বাকিটা ইতিহাস। বন্ধুরা, ঘটনাটা শুরু হয়েছিল আমার কলেজ জীবনে। আমি তখন অনার্স প্রথম বর্ষে পড়ি। বাবু ছিল পাশের এলাকার ছেলে, নাম নজরুল ইসলাম বাবু। তার কথা বললেই চোখে ভেসে ওঠে এক মায়াবী চেহারা, মিষ্টি কথা আর একরাশ প্রতিশ্রুতি। আমাদের দেখা হয়েছিল একটি সামাজিক অনুষ্ঠানে। সেখানে সে প্রথম আমাকে দেখে মুগ্ধ হয়। আমাদের পরিচয়টা বন্ধুত্ব দিয়ে শুরু হলেও তা খুব দ্রুতই প্রেমে রূপ নেয়া। প্রতিদিনের কথা, ফোনে দীর্ঘ সময় কথা বলা, কলেজের সামনে দাঁড়িয়ে থাকা, এসবই আমার জীবনের স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়। বাবুর কথায় ছিল একরকম জাদু, যা আমাকে ধীরে ধীরে তার দিকে ধাবিত করেছিল। সে আমাকে স্বপ্ন দেখাত, ভবিষ্যতের, একসাথে সংসার করার, বিদেশে যাওয়ার। আমি তো তখনও বুঝতে পারিনি এই স্বপ্নগুলো একদিন দুঃস্বপ্নে পরিণত হবে। বাবু আমাকে জানালো তার এক আত্মীয় মালয়েশিয়ায় থাকে এবং সে চাইলেই আমাদের সেখানে একটা ছোট চাকরি এবং বাসস্থান দিতে পারে। সে বলল, আমরা যদি একসাথে চলে যাই তাহলে পরিবারের বাধা থাকবে না, কেউ আমাদের আলাদা করতে পারবে না। প্রথমে আমি দ্বিধায় ছিলাম, কিন্তু প্রেমের মায়ে পড়ে অবশেষে আমি রাজি হলাম। বাবুর সাথে বন্ধুরা, যেদিন আমি পালিয়ে যাব সেদিন কাঁদতে কাঁদতে আমি মা বাবার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলেছিলাম, তোমরা কখনো বুঝতে পারবে না আমি কাকে ভালোবেসেছি। তারপর বাবুর সাথে চিরচেনা শহর ছেড়ে রওনা দিলাম অজানার পথে। আমি ভাবছিলাম আমার স্বপ্ন পূরণের পথে পা দিচ্ছি, কিন্তু বাস্তবে আমি যে এটা আমার কেবল দুঃস্বপ্নই ছিল তা বুঝতে পারি নাই। মালয়েশিয়ায় পৌঁছে প্রথম কিছুদিন সত্যিই খুব ভালোই কেটেছিল। বাবু আমাকে একটি ছোট ফ্ল্যাটে রেখেছিল, বলেছিল শুধু কয়েকদিনের কথা, তারপর আমাদের স্থায়ী ব্যবস্থা হবে। আমি অপেক্ষা করতাম প্রতিদিন, কবে সে আমাকে নিয়ে যাবে তার আত্মীয়ের সাথে দেখা করাতে, কবে আমরা একসাথে একটা নতুন জীবন শুরু করব। সে আসতো, যেত, মাঝে মাঝে টাকা দিত, কখনো বাজার করে আনত, কিন্তু সবকিছুই যেন ছিল এক ধরনের ভুল, যা আড়াল করছিল আসল সত্যিকে। একদিন হঠাৎ সে বলল, রোদেলা, আজকে তোমাকে নিয়ে একটি ছোট্ট পার্টিতে যাব, আমার এক বন্ধুর বাসায়। সেখানে কিছু লোকজন থাকবে, তুমি শুধু একটু সুন্দর করে সাজগুজ করে নিব। বুঝি তো সেখানে আমার একটা প্রেস্টিজের ব্যাপার আছে। আমি কিছু না বুঝেই বাবুর কথামতো সেজে বেরিয়ে পড়লাম। সেদিন সন্ধেটা ছিল আমার জীবনের কালরাত্রি। সেই পার্টিটা ছিল আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ মোড়। সেখানে আমি বুঝতে পারলাম যে হয়তো আমি এমন এক পরিস্থিতিতে এসে পড়েছি যা আমার স্বপ্নের সঙ্গে মেলে না। যে মুহূর্তটা আজও আমি ভুলতে পারিনি। সেই পার্টির ভেতরে আমি বুঝে গিয়েছিলাম আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছি। একটা ভুল সিদ্ধান্ত নিয়ে এসেছি এমন জায়গায় যেখানে আমার স্বপ্ন নয়, শুধু কান্না আর লাঞ্ছনার ঠাঁই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই সন্ধ্যায় বাবুর কথামতো আমি নিজেকে খুব সুন্দর করে সাজিয়েছিলাম। মনটা কেমন যেন ভালো লাগছিল, কারণ আমি ভাবছিলাম এই পার্টি আমাদের নতুন জীবনের শুরু হতে চলেছে। বাবু বলেছিল, এই লোকগুলোর সাথে পরিচয় হলে তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। আমি কিছু না বুঝেই তার উপর পুরোপুরি ভরসা করেছিলাম, যেমনটা একজন প্রেমিকা তার ভালোবাসার মানুষকে করে। কিন্তু সেই রাতের অভিজ্ঞতা আমার জীবনে এক গভীর পরিবর্তন এনেছিল। ফ্ল্যাটবাড়ির একতলায় একটি অচেনা ঘরে প্রবেশ করে দেখি বেশ কিছু অচেনা মুখ বসে আছে। তারা সবাই বাবুকে ভালোভাবে চিনে, দেখে মনে হচ্ছিল বাবুর সাথে তাদের অনেক দিনের যোগাযোগ।
আমি একটু অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু বাবু বলেছিল, এই তো কিছুক্ষণের কথা, চিন্তা করিও না, আমি আছি তো। তার সেই কথায় ভরসা করে আমি চুপ করে বসেছিলাম। কিন্তু তার ঠিক কয়েক মিনিট পরেই সে সেখান থেকে কোনো একটা অজুহাতে বাইরে চলে যায়। আমি জানতাম না সে আর কোনোদিন ফিরে আসবে না। সেখানে থাকা কিছু লোকজনের আচরণ আমাকে বেশ অস্বস্তিতে ফেলেছিল। বাবু আমাকে আশ্বাস দিয়েছিল, তাই আমি চুপ করেছিলাম, কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম আমি একা পড়ে গিয়েছি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনারা কারা? বাবু কোথায় গেল? কিন্তু কেউ কিছু বলল না। শুধু দরজার তালাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, আর আমি বুঝে গেলাম আমি একা, একেবারে নিঃসঙ্গ এক অচেনা দুনিয়ায়। সেই রাতটা আমার জীবনের সবচেয়ে কঠিন রাত ছিল। পুরো রাতের বর্ণনা দিতে আমি রাজি নয়। আমি শুধু এইটুকু বলতে পারি, ভালোবাসায় যে আস্থা আর বিশ্বাস ছিল, সেদিন আমার সমস্ত বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। একটা মেয়ে কতটা অসহায় হতে পারে, কতটা একাকী হতে পারে, সেই রাতেই আমি তা অনুভব করেছিলাম। আমি বারবার বাবুকে ডাকছিলাম, কিন্তু সে আর ফিরল না। পরদিন সকালে আমাকে জানানো হয় যে আমি এখানেই থাকতে বাধ্য এবং আমাকে এখানে থেকেই কাজকর্ম করতে হবে। আমি কাঁদছিলাম, অনুরোধ করছিলাম, আমি তো বাবুর প্রেমিকা, সে আমাকে বিদেশে ঘুরাতে এনেছে, দয়া করে আমাকে বাবুর কাছে নিয়ে যান। কিন্তু তারা হেসে হেসে বলেছিল, আমার বাবু তখন অনেক দূরে চলে গিয়েছিল, আর আমি বুঝতে পারলাম আমার উপর দায়িত্ব পালন শেষ। তখন আমি বুঝলাম আমি খুবই অসহায় অবস্থায় পড়েছিলাম, যেন আমার স্বাধীনতা সংকুচিত হয়ে গেছে। একটা জীবন্ত মানুষ, একটা শিক্ষিত মেয়ে সরল বিশ্বাসে এমন পরিস্থিতিতে পড়বে তা আমি কোনোদিন ভাবিনি। এরপরের দিনগুলো ছিল আরও কঠিন। আমি একা ছিলাম, আশপাশে কাউকে চিনতাম না, ভাষাও বুঝতাম না। যাদের সঙ্গে থাকতে হচ্ছিল তারা আমাকে ঠিকভাবে সম্মান করত না। আমি প্রতিদিন চেষ্টা করতাম পালানোর, সাহায্য চাওয়ার, কিন্তু কোথাও কেউ আমার কথা শুনত না। আমি কাঁদতাম, আল্লাহকে ডাকতাম, বলতাম, আমি তো শুধু একজনকে ভালোবেসেছিলাম, আমি তো কোনো অন্যায় করিনি, হে প্রভু কেন আমায় এই শাস্তি দিচ্ছ? আমি ধীরে ধীরে এক কঠিন বাস্তবতায় অভ্যস্ত হয়ে উঠছিলাম। নিজের চোখে প্রতিদিন দেখতাম আরও অনেক মেয়েরা এভাবেই ভুল মানুষের প্রেমে পড়ে আসছে এখানে। কেউ কেউ পাগল হয়ে যায়, কেউ সেখানে অভ্যস্ত হয়ে যায়, আবার কেউ কেউ ভিন্ন পথ খুঁজে নেয়। আমি সেদিন ঠিক করেছিলাম আমি হার মানব না। আমি এ জীবন থেকে পালিয়ে যাব। আর কিভাবে পালিয়ে যাব জানতাম না, কিন্তু আমার মনের ভেতরে একটা প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করেছিল, বাঁচার আর সত্যটা সবাইকে জানানোর। আমার চেহারায় তখন আর আগের মতো সেই হাসি ছিল না, কিন্তু মনে ছিল একটাই বিশ্বাস, একদিন আমি বের হব এখান থেকে, আর পুরো দুনিয়াকে জানাবো কিভাবে একজন ভালোবাসার মানুষ এত নিখুঁত অভিনয় করেছিল। কিভাবে প্রেম নামের এক ভুল জিনিস আমার সকল স্বপ্নকে দুঃস্বপ্ন করে দিয়েছিল। যাই হোক বন্ধুরা, তারপর প্রথম কয়েকদিন যেন স্বপ্নে কাটছিল, এক বিভীষিকাময় দুঃস্বপ্নে। আমি জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম, ভাবতাম আমার মা এখন কোথায়, কি করছে। হয়তো ঘরের এক কোণে বসে কাঁদছে, কিংবা আমার ছবিটা নিয়ে বলছে, রোদেলা ফিরে আয় মা। আর আমি তো ফিরে যেতে পারছি না। চারদিক যেন অদৃশ্য শেকলে বাঁধা, আর তার চাবি বাবু নামের এক প্রতারকের হাতে। আমি তাকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম। সেই বিশ্বাসই আজ আমাকে বন্দী করে রেখেছে। ঘরে কাজকর্ম করতে আসা এক বৃদ্ধা নারী ছিলেন, যিনি আমাকে মাঝে মাঝে একটু খাবার দিতেন। একদিন সাহস করে আমি তাকে আমার অবস্থা বিস্তারিত বলি। তিনি আমার কথা শুনে কাঁদলেন, বললেন, এই জায়গায় অনেক মেয়েই এভাবে এসেছে। অনেকেই এমন পরিস্থিতিতে থেকে ছাড় পায় না, কেউ বা চেষ্টা করতেই পারে না। তুই যদি সাহসী হোস, তাহলে একটা রাস্তা আছে। সেই মুহূর্তে আমার চোখে এক চিলতে আসার আলোর দিশা দেখতে পেলাম। আমি তাকে বিশেষভাবে অনুরোধ করলাম, আমাকে একটু সাহায্য করুন। আমি মরে যাব, তবু এখানে থাকব না। তিনি কিছু না বলেই আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। কিছুদিন পর সেই নারী আমাকে বললেন, আগামী শুক্রবার বিকেলবেলা রাস্তায় কিছু জিনিস আনার অজুহাতে একজনের সঙ্গে আমাকে বাইরে নিয়ে যাওয়া হবে। তিনি বললেন, সুযোগটা ঠিক তখনই কাজে লাগাতে হবে, তখনই পালাতে হবে। আমি দিন গুনতে লাগলাম। প্রতি রাতেই বালিশে মুখ গুজে কাঁদতাম, আবার কল্পনাও করতাম পালিয়ে যাচ্ছি, ট্রেনে চড়ে বাড়ি ফিরছি, মায়ের কাছে মাথা রেখে ঘুমিয়ে পড়ছি। কিন্তু এই স্বপ্নকে বাস্তব করতে হলে আমাকে অনেক বড় ঝুঁকি নিতে হবে, সেটা বুঝে গিয়েছিলাম এখানকার পরিস্থিতি বুঝে। অবশেষে সেই শুক্রবার এলো। আমার মন কেমন জানি করছিল।
একটা ফ্যাকাশে সালোয়ার কামিজ পরিয়ে আমাকে এক মধ্যবয়সী লোকের সঙ্গে বাইরে পাঠানো হলো। লোকটি আমার দিকে তাকিয়েও দেখল না, তার চোখে কেবল বাণিজ্যিক ধান্দা। রাস্তায় বের হতেই আমি খোলা বাতাসের নিঃশ্বাস নিলাম। এটা ছিল আমার বন্দিদশার বাইরে প্রথম আলো, প্রথম আকাশ, প্রথম মুক্তির স্বাদ। আমি হাঁটতে হাঁটতে চারপাশে রাস্তা খুঁজছিলাম, যেন একটা সুযোগ পেলেই দৌড় দিব। একটি মোড় পেরোতেই দেখি সামনেই একটা ছোট গলিপথ। আমার মাথায় সাহসিকতার চিন্তা এলো, এটাই সুযোগ। হঠাৎ করেই আমি লোকটার এখান থেকে ছিটকে বেরিয়ে গলির দিকে দৌড় দিলাম। সে আমাকে ডাকছিল, এই মেয়ে, দাঁড়াও। কিন্তু আমি পেছন ফিরে তাকালাম না। দৌড়াতে দৌড়াতে আমার স্যান্ডেল খুলে গেল, পা কেটে রক্ত বের হলো, কিন্তু আমি থামলাম না। আমার একটাই লক্ষ্য, মুক্তি। গলিপথ পেরিয়ে একটা ছোট মার্কেটের কাছে পৌঁছালাম। মানুষের ভিড়ে আমি নিজেকে আড়াল করে ফেললাম। কেউ আমার দিকে তাকাচ্ছিল না, কেউ জানত না আমার এই মুহূর্তে কি কঠিন জীবন যুদ্ধ চলছে। এক দোকানে গিয়ে আমি কাঁদতে কাঁদতে বললাম, আমাকে একটু ফোন করতে দিন প্লিজ, আমি বাংলাদেশি, আমি খুব বিপদে আছি। দোকানদার প্রথমে অবাক হলেও আমার কান্না দেখে মায়া পেয়ে ফোনটা বাড়িয়ে দিল। আমি যাকে ফোন করেছিলাম সে আমার ছোট মামা। বিদেশে তার এক বন্ধুর ঠিকানা ছিল কাছাকাছি। আমি শুধু বললাম, মামা, আমি খুব বিপদে আছি, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যান। তিনি অবাক হয়ে বললেন, তুই তো প্রেম করে পালিয়ে গেছিস। আমি চুপ করে কাঁদছিলাম। তিনি আর কিছু জিজ্ঞেস না করে বললেন, ঠিক আছে, অপেক্ষা কর, কাউকে পাঠাচ্ছি। প্রায় 1 ঘন্টা পর এক পরিচিত চেহারার লোক এসে বলল, তুমি রোদেলা? আমি মাথা নাড়লাম। সে বলল, তোমার মামা আমাকে পাঠিয়েছে। তুমি এখন নিরাপদ। আমি হঠাৎই হাঁটু গেড়ে বসে পড়লাম, কান্নায় ভেঙে পড়লাম। মনে হলো এতদিন পরে কেউ আমাকে বিশ্বাস করল, কেউ আমার পাশে দাঁড়াল। সেই মুহূর্তে আমি শপথ করেছিলাম, এই জীবন আমি আর কাউকে দেব না, এই ভুল ভালোবাসা আর কোনো মেয়েকে গ্রাস করবে না, আমি লড়ব সেই সব অন্যায়ের বিরুদ্ধে যতদিন বাঁচব। মামার বন্ধুর সহায়তায় আমি যে বাসায় আশ্রয় পেয়েছিলাম সেটি ছিল খুব সাধারণ কিন্তু নিরাপদ। ঘরে ঢুকেই আমি যেন ঘুমিয়ে পড়েছিলাম কয়েকদিনের অবসাদ নিয়ে। সেই ঘুম ছিল কান্নায় জর্জর এক বিশ্রাম। ভোরবেলায় উঠে দেখি ঘরে আলো এসে পড়েছে, আর আমার পাশে এক প্লেট খাবার রেখে গেছে কেউ। দীর্ঘদিন পর পেট ভরে কিছু খেতে পারলাম। আমার মন যেন ধীরে ধীরে স্থির হচ্ছিল, কিন্তু ভিতরে এক গভীর দুঃখ জমেছিল। যে ছেলেটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম, সে আমার সাথে কেন এমন করল? আমি নিজেকেই ক্ষমা করতে পারছিলাম না। দুপুরবেলা মামা ফোন করলেন। অনেকক্ষণ চুপচাপ থাকার পর তিনি বললেন, তুই ঠিক আছিস তো? আমি চোখের পানি লুকিয়ে বললাম, ভালো আছি। মামা আরেকটু শান্ত গলায় বললেন, তোমার মাকে সব বলেছি। উনি খুব কাঁদছিলেন, কিন্তু তোকে ফিরিয়ে আনতেই চান। আমি তখন বললাম, আমি চাই মা যেন জানে আমি মরিনি, কিন্তু আমি এখনই দেশে ফিরতে পারব না। আমার নিজেকে তৈরি করতে হবে। মামা বিস্মিত হলেও বললেন, তুই যা ঠিক মনে করিস, কিন্তু ভুল মানুষের ভুলে আর নিজের জীবনটা শেষ করিস না। সেই বাসায় থেকে আমি কয়েকদিনের মধ্যে কিছুটা স্বাভাবিক হতে শুরু করলাম। মামার বন্ধুটি আমাকে এক এনজিওর খোঁজ দিলেন, যারা এ ধরনের বিপদে পড়া নারীদের সহায়তা করে। আমি সাহস করে সেখানে যোগাযোগ করলাম। শুরুতে খুব সংকোচে ছিলাম, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম আমি একা নই। আমার মতো আরও অনেক মেয়ে ভুল প্রেমে পড়ে নিঃস্ব হয়েছে, কেউ কেউ তো জীবনের চেয়েও মূল্যবান জিনিস হারিয়েছে। এই বাস্তবতা আমাকে এক নতুন চোখে জীবন দেখতে শেখাল। সংস্থাটি আমাকে আইনি সহায়তার পাশাপাশি সাইকোলজিক্যাল কাউন্সেলিং দিল। সেখানে একজন নামী পরামর্শক বললেন, তুমি শিকার নও, তুমি একজন যোদ্ধা। তুমি শুধু ভুল মানুষের প্রেমে পড়েছিলে, কিন্তু সেটা তোমার পরিচয় নয়। তার কথাগুলো আমি মনে শান্তি পেলাম। আমি প্রতিদিন ডায়েরিতে লিখতে শুরু করলাম, আমার অনুভব, আমার কষ্ট, আমার স্বপ্ন। এই লেখাই আমার মুক্তির পথ হয়ে উঠল। আমি ধীরে ধীরে নিজেকে খুঁজে পেতে লাগলাম। নজরুল ইসলাম বাবুর কথা ভাবলেই এখন আমার তীক্ষ্ণ লাগে। আমি ভাবতাম, কেউ যদি এত আপন হয়, তাহলে কিভাবে সে এমন ঠকাতে পারে? উত্তর খুঁজে পাই না, শুধু একটা সিদ্ধান্তে পৌঁছেছি, বিশ্বাস করার আগে এখন আমি যাচাই করব, ভালোবাসার আগে নিজেকে ভালোবাসব। বাবুর সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে আমি স্মৃতির ময়লা ঘরে রেখে দিয়েছি। ওগুলো আর জীবনের পথের দিকনির্দেশ নয়, ওগুলো শুধুই শিক্ষা। একদিন সেই সংস্থার একজন কর্মী আমাকে বললেন, তুমি চাইলে আমাদের সঙ্গে কাজকর্ম করতে পারো। তুমি তো এখন অনেক মেয়ের অনুপ্রেরণা হতে পারো। আমি ভাবলাম, আমি যে এত কষ্ট পেয়েছি সেটাকে যদি কারো উপকারে লাগাতে পারি, তবেই তো এই কষ্টের মানে হবে।
আমি রাজি হয়ে গেলাম। এরপর শুরু হলো আমার দ্বিতীয় জীবনের যাত্রা, যেখানে আমি রোদেলা, একজন নতুন আলো স্নাত নারী, যার গল্পে এখন আর কান্নার নয়, বরং জেগে ওঠার সুর বাজছে। তবে রাত গভীর হলে এখনও কিছু স্মৃতি তাড়া করে ফিরে। বাবুর সেই প্রতিশ্রুতি, আমি তোকে স্বর্গ দেখাবো, আজ যেন ব্যঙ্গ করে আমার কানে বাজে। সে স্বর্গ আসলে ছিল এক বিষাক্ত স্বপ্ন। কিন্তু আমি আর সেই স্বপ্নে কখনো ফিরব না। আমি বেঁচে আছি, এটাই আমার বিজয়। এই বিজয় শুধু আমার নয়, পৃথিবীর সব ভুল মানুষের প্রেমে পড়া মেয়েদের জন্য, যারা শিখে নিয়েছে কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়। প্রতিদিন সকালবেলা একটি নতুন সূর্যকে অভ্যর্থনা করতাম ভিন্ন এক মন নিয়ে। এখন আর নিজেকে ভাঙাচোরা মনে হয় না, বরং মনে হয় আমি একটা যুদ্ধ থেকে ফিরে আসা সৈনিক। এনজিওর অফিসে কাজ শুরু করলাম, প্রথমে নথিপত্র গোছানো, পরে আক্রান্ত নারীদের সাথে কথা বলা, আর ধীরে ধীরে তাদের পাশে দাঁড়ানো। আমাকে দেখে অনেক মেয়ে সাহস পেতে শুরু করল। তাদের চোখে আমি একটা আশা হয়ে উঠছিলাম। এই কাজটাই আমার জীবনের মানে হয়ে দাঁড়াল। একদিন এক মেয়ে এলো, নাম আঁখি। ওর কাহিনী শুনে যেন নিজের কষ্টকেই আবার নতুন করে অনুভব করলাম। ওকে একটা স্বপ্ন দেখিয়ে দেশের বাইরে নিয়ে গিয়ে কাজে লাগানো হচ্ছিল, যেভাবে আমাকেও ব্যবহৃত করার চেষ্টা করা হয়েছিল। ও কাঁদতে কাঁদতে বলল, আপু, আমি আর পারছি না, আমার জীবন শেষ। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, তোমার জীবন শেষ না, তুমি নতুন করে শুরু করতে এসেছ। সেই মুহূর্তে বুঝলাম, আমি এখন শুধু নিজের জন্য নয়, ওদের জন্যও লড়ছি। আমার জীবনের এই অধ্যায়ে একজন নতুন মানুষ প্রবেশ করলেন। উনার নাম ছিল নাহিদ স্যার, যিনি এই সংস্থার মূল পরিচালক। তিনি ছিলেন অত্যন্ত সৎ ও সহানুভূতিশীল মানুষ। তার নেতৃত্বে কাজ করতে গিয়ে বুঝলাম, নারীর প্রতি সহিংসতা শুধু ব্যক্তি সমস্যা নয়, বরং এটা একটা সামাজিক ব্যাধি। তিনি আমাকে নানা প্রশিক্ষণে অংশ নিতে পাঠালেন, যেন আমি নিজেকে আরও গুছিয়ে নিতে পারি। প্রতিবার তার কথা শুনে মনে হতো, যদি বাবুর জায়গায় এমন কেউ থাকত, হয়তো আমি এতটা ভেঙে পড়তাম না। হয়তো আমার জীবনটা এমন হতো না। নাহিদ স্যারের সঙ্গে কাজকর্ম করতে করতে একটা সৌজন্য সম্পর্ক তৈরি হল। তবে সেটা শুধুই সম্মানের, বিশ্বাসের ও সহানুভূতির। আমি এখন আর পুরুষদের দেখে ভয় পাই না। কারণ আমি নিজেই নিজের রক্ষাকর্তা হতে শিখেছি। একটা সময় ছিল যখন একটা মিথ্যা ভালোবাসা আমার সমস্ত আশাম, সমস্ত স্বপ্ন ভেঙে দিয়েছিল। আর এখন আমি একটাই সত্য জানি, ভালোবাসা মানে সম্মান, নিরাপত্তা আর সত্যিকারের ভালো থাকা। সেটা না থাকলে প্রেম শুধু একটা ধোঁকা। একদিন কাজ শেষে আমরা সবাই একসাথে একটি সচেতনতামূলক সেমিনারে গেলাম। আমি সেখানে নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম। দর্শকদের মাঝে ছিল অনেক শিক্ষার্থী, পেশাজীবী নারী, এমনকি কিছু অভিভাবকও। আমি বলেছিলাম, আপনারা যদি আপনাদের সন্তানদের সঙ্গে বন্ধু হয়ে কথা বলেন, তাহলে তারা বাইরের ভুল কোনো কিছু করে বসবে না। কথাগুলো বলার সময় আমার চোখে জল এসেছিল, কারণ আমি জানতাম, যদি আমার মা একটু অনুমান করতে পারতেন আমি কি সিদ্ধান্ত নিতে চলেছি, তাহলে হয়তো আমি আজ এই পথে আসতাম না। পরবর্তী দিনগুলোতে আমি নিজেকে আরও মজবুত করে তুললাম। আমি একা থাকতাম, কিন্তু একাকী না। আমার চারপাশে ছিল ভালোবাসা, সহানুভূতি আর একটা উদ্দেশ্য, ভুল মানুষদের সাথে না হারিয়ে সঠিক পথে অন্যদের নিয়ে যাওয়া। মাঝে মাঝে রাতে বাবুর মুখ ভেসে উঠত, আর আমি নিজেই বলতাম, তুই আমায় হারিয়ে ফেলেছিস, কিন্তু আমি নিজেকে খুঁজে পেয়েছি এক নতুন রূপে, নতুন জীবন্তে। মনে মনে আমি সেই কথা বলার পর নিজের উপরই গর্ব হতো। বাবুর প্রতি সব ধরনের অনুভূতি ধীরে ধীরে মুছে গেল। আমি তাকে ক্ষমা করে দিতে চেয়েছিলাম, কারণ আমি জানি, ক্ষমা না করলে নিজের মাঝেই অনুশোচনা থেকে যাবে। আমি আজও জানি না সে কোথায়, কেমন আছে। জানতেও চাই না। কিন্তু আমি এইটুকু জানি, আমি যে বেঁচে আছি, লড়ছি, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় জয়। আর এই জয় আমি প্রতিদিন আরও অনেকের মাঝে ছড়িয়ে দিতে চাই। রোজ সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বলি, রোদেলা, তুমি একটা গল্প, যেটা এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে। আমি ভাবতাম, একটা সময় ছিল যখন নিজের প্রতিচ্ছবিকে দেখতেও ভয় পেতাম। অথচ এখন সেই মুখী শত ব্যথা পেরিয়ে বিজয়ী এক নারীর পরিচয় বহন করে। আমি আর কাঁদি না, কারণ আমি জানি, কান্না দুর্বলতার নয়, বরং পরিবর্তনের প্রথম ধাপ। আর আমি সেই কান্না পেরিয়ে এখন নিজের পরিচয় গড়ে তুলেছি। আমার একটা নতুন দায়িত্ব হয়েছে, নতুন আশা মেয়েদের কাউন্সেলিং করা। ওদের চোখে আমি নিজের অতীত খুঁজে পাই। কখনো আখির মুখে, কখনো রুমির গল্পে আমি আমার সেই কঠিন মুহূর্তগুলো ফিরে পাই। ওদেরকে আশ্বাস দিয়ে বলি, তুমি একা নও, তখন আমার নিজের মনেই একটা শান্তি নামে। জীবনের সমস্ত দুঃখ কষ্ট যেন ওদের পাশে দাঁড়িয়ে ভুলে যাই।
এটা একটা অদ্ভুত অনুভূতি, কষ্ট দিয়ে জন্ম নেওয়া শক্তির। একদিন এক মেয়ে এলো, নাম রুমি। চুপচাপ কোণে বসে থাকত, কথা বলতো না, খেত না। আমি ওর পাশে গিয়ে বসে গল্প করতে শুরু করলাম। দিনের পর দিন ছোট ছোট কথা, প্রশ্ন আর সহানুভূতি দিয়ে ধীরে ধীরে ওর মন ভুলাতে শুরু করলাম। একদিন হঠাৎ বলল, আপু, তুমি না থাকলে আমি হয়তো মরেই যেতাম। তার কথা শুনে মনে শান্তি পেলাম। আমি বুঝলাম, কাউকে ভালোবেসে তুলে নেওয়াটাও এক ধরনের প্রেম, নিঃস্বার্থ প্রেম। আমার নিজের জীবন এখন একটি পূর্ণতার পথে হাঁটছে। আগের সেই কঠিন প্রেমের গল্পটাকে আমি আর কাঁদিয়ে বলি না, বরং বলি, ভুল মানুষের প্রেম আমাকে সঠিক পথ দেখিয়েছে। নাহিদ স্যার একদিন এসে বললেন, তোমার মতো মেয়েরা সমাজ বদলে দিতে পারে। তুমি চাইলে আমরা তোমার নামে একটা প্রজেক্ট চালু করতে পারি, রোদেলা ফাউন্ডেশন। আমি কিছুক্ষণ চুপ করেছিলাম, তারপর বললাম, আমি প্রস্তুত। যদি আমার নাম অন্য কাউকে বাঁচাতে পারে, তাহলে আমার সেই ভুল প্রেমেরও একটা মানে থাকবে। সেই মুহূর্তে মনে হয়েছিল, জীবনের সব ক্ষতি হয়তো একদিন গর্বের চিহ্ন হয়ে যায়। বাবুর কথা এখন আমার মনেই পড়ে না। মাঝে মধ্যে পুরনো ছবিগুলো দেখি, তখন নিজেরই কেমন হাসি পায়। ভাবি, তুই আমাকে ভাঙতে চেয়েছিলি, অথচ আমি তোর ভাঙনেই নতুন করে গড়ে উঠেছি। কখনো যদি রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে কেউ বাবুর মতো কাউকে দেখে ফেলি, মুহূর্তেই মনটা কেঁদে ওঠে। কিন্তু পরক্ষণেই মনে হয়, না, আমি আর সেই রোদেলা নই। আমি এখন আলো চলা এক নাম, রোদেলা তাবাস্সুম দৃষ্টি, যা দৃষ্টির ছায়াতলে হাজারো তরুণী সুখ শান্তি খুঁজে পায়। জীবন থেমে যায় না, আর আমিও থেমে থাকি না। আমার গল্প, আমার সংগ্রাম এখন অনেকের প্রেরণা। আমি আজও নিজের ভেতরের রোদেলাকে জিজ্ঞেস করি, তুমি কেমন আছো? সে উত্তর দেয়, আমি এখন ভালো আছি, কারণ আমি নিজেকে খুঁজে পেয়েছি। ভুল মানুষের প্রেম আমাকে হারিয়ে দিয়েছিল, কিন্তু নিজের সম্মান ফেরত এনে দিয়েছে সমাজের প্রতি দায়িত্ববোধ। এই জীবনটা এখন শুধু আমার একার নয়, অনেক অন্ধকারে থাকা মেয়ের আলো। রাতের আকাশটা আজ একটু অন্যরকম। জানালার পাশে বসে চুপচাপ আকাশের তারা গুনছিলাম। হঠাৎ মনে পড়ল, এই একই আকাশের নিচেই একদিন আমি হারিয়েছিলাম সবকিছু, ভরসা, ভালোবাসা, আত্মসম্মান। অথচ আজ সেই একই আকাশ আমাকে আশ্রয় দেয়, সাহস দেয়। আমার ছোট্ট ঘরটা আরামদায়ক না হলেও শান্তি মেলে এখানে। প্রতিদিনের ব্যস্ত শিডিউলের মাঝে রাতের এই একাকিত্ব যেন আমার আত্মার সাথে নিজের সম্পর্ক তৈরি করার সুযোগ। ব্যস্ততার মধ্যেও মাঝে মাঝে কিছু চিঠি লিখি, যেগুলো কোনো নির্দিষ্ট কাউকে নয়, বরং সেই ভুল রোদেলাকে উদ্দেশ্য করে। লিখি, তুমি বোকা ছিলে, কিন্তু তুমিই এখন আমার অনুপ্রেরণা। তোমার ব্যথা দিয়েই আমি তৈরি হয়েছি। এই লেখাগুলো কাউকে দেখাই না, কিন্তু আমার ভিতরের মনের অনুভূতি প্রকাশ পায়। আর এদিকে নাহিদ স্যারের সঙ্গে আমার পেশাদারিত্বের সম্পর্কটা দিনে দিনে আরও ভালো হচ্ছিল। তিনি শুধু একজন গাইড না, তিনি এখন আমার জীবনের বড় এক মাইলফলক। তার উপস্থিতিতে একটা নিরাপত্তা পাই। কখনো কখনো তার চোখে একটা প্রশংসার দৃষ্টি দেখি, কিন্তু তিনি কখনো কোনো সীমা ছাড়িয়ে যাননি। তার সম্মানবোধ আর সংযম আমাকে মনে করিয়ে দেয়া, সব পুরুষ একরকম নয়। আমি বুঝতে শিখেছি, ভালোবাসা মানে শুধু একে অপরের প্রতি স্বার্থপরতা নয়, বরং একে অপরের শক্তি হয়ে ওঠা। একদিন একটা নতুন মেয়ে এলো, নাম সুমাইজা। খুব ভয় পেত, কথা বলতো না। ওর হাতে ছিল কিছু পুরনো চিহ্ন। আমি বুঝলাম, ওর ভিতরটা কেমন যেন কঠিন হয়ে গেছে। ধৈর্য ধরে ওর সঙ্গে কথা বললাম, নিজের গল্প ভাগ করে নিলাম। কদিন পর ও এসে বলল, আপু, আপনার গল্প না শুনলে আমি হয়তো নিজের জীবনটাই ছেড়ে দিতাম। তখন বুঝলাম, আমার জীবনের ব্যথারও একটা মানে আছে, আর কারো জীবনের আলো হয়ে ওঠা। একদিন সন্ধ্যাবেলা একটা মিটিং শেষে নাহিদ স্যার বললেন, তুমি কি জানো, রোদেলা, তুমি এখন এই শহরের অনেক মেয়ের অনুপ্রেরণা। আমি অবাক হয়ে চুপ করে রইলাম। তিনি আবার বললেন, তোমার যাত্রাটা শুধু তোমার নয়, এটা একটা আন্দোলন। তুমি যদি চাও, আমরা শহরের বাইরেও আমাদের কাজ ছড়িয়ে যেতে পারি। আমি মাথা নাড়লাম, ভালো কিছু করার প্রত্যাশায়। মাঝে মধ্যে বাবুর কথাও মনে পড়ে, কিন্তু সেটা আর কষ্ট দেয় না। বরং মনে হয়, ও আমাকে ফেলে না দিলে আমি আজকের রোদেলা হতে পারতাম না। ওর প্রতারণা আমাকে জাগিয়ে তুলেছে। আমি ওকে ক্ষমা করে দিয়েছি, কারণ আমি জানি, যার হৃদয়ে অন্ধকার থাকে, তার চোখে আলো ধরা পড়ে না। আর আমি তো এখন আলোতেই বাস করি। শহরের এক অনুষ্ঠানে আমাকে শক্তির প্রতীক হিসেবে পুরস্কার দেওয়া হলো। আমি মঞ্চে উঠে দাঁড়িয়ে যখন মাইকে বললাম, ভুল প্রেম আমাকে ভেঙে দিয়েছিল, কিন্তু ভুল মানুষের শিকার হয়েই আমি নিজের নতুন পথ খুঁজে পেয়েছি, তখন সারা হলের মানুষ দাঁড়িয়ে করতালি দিল। চোখে জল এসে গিয়েছিল, কিন্তু সেটা ছিল গর্বের অশ্রু।
রাতে ঘরে ফিরে আবার আয়নার সামনে দাঁড়ালাম। নিজেকে দেখে বললাম, তুমি পেরেছ রোদেলা। তুমি শুধুই একটা ভুল প্রেমের গল্প না, তুমি একজন যোদ্ধা, এক জীবন্ত ইতিহাস। ঘরের ভিতর আলো নিভে এলেও আমার হৃদয়ে তখনও জ্বলছিল একটা আশার মশাল, যে আলোয় হয়তো আমার ভবিষ্যতের স্বপ্ন ঝলমল করছে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।